বাংলাদেশ নতুন যুগ সন্ধিক্ষণের সামনে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে বাংলাদেশের যে বিষয়গুলোতে সংস্কার আনা প্রয়োজন বলে মানুষ মনে করছে, মানুষের ভিতরে চাহিদা তৈরি হয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে জনপ্রশাসন। জনপ্রশাসনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ কিভাবে হয়, কিভাবে হতো এবং কিভাবে হওয়া উচিত, এই বিষয় সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, সরকারি চাকরি আইন, সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা, এইসব নিয়েই আজকে আমরা কথা বলবো স্টার এক্সপ্লেইনে। সরকারি কর্মচারী নিয়োগের ক্ষেত্রে দুটি পদ্ধতি এখন অনুসরণ করা হয়। একটি পদ্ধতি হচ্ছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কর্মচারীদের নিয়োগ করা হয় পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসির মাধ্যমে। পিএসসি যোগ্যতম কর্মকর্তা কর্মচারীদের বাছাই করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় দপ্তরের চাহিদা অনুযায়ী তাদেরকে পদায়নের সুপারিশ করে। আরেকটি পদ্ধতি হচ্ছে মন্ত্রণালয় বিভাগ অথবা বিভিন্ন অন্যান্য দপ্তর সংস্থা নিজস্ব কমিটি গঠনের মাধ্যমে সরকারি কর্মচারীদের নিয়োগ দিয়ে থাকে। পিএসসির নিয়োগ তুলনামূলক স্বচ্ছ হয় এমন একটি ধারণা আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগের ক্ষেত্রে আছে, কিন্তু এখন পর্যন্ত যে খবর পাওয়া যায় বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে পিএসসিতে দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি কর্মচারী নিয়োগের অন্যতম অভিযোগগুলোই ওঠে যখন বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগ বা অন্যান্য দপ্তর সংস্থা নিজস্ব কমিটির মাধ্যমে নিয়োগের কাজটি সম্পন্ন করে। একটি উদাহরণ আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি। আমি সাবেক মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে কথা বলেছিলাম। তিনি দুঃখ প্রকাশ করে বলেছিলেন যে তার মন্ত্রিপরিষদ বিভাগে 10 জন কর্মচারী নিয়োগের জন্য অন্তত 13 জন মন্ত্রীর ফোন তাকে পেতে হয়েছিল। তো সেই নিয়োগটির ক্ষেত্রে উনি এক পর্যায়ে সেই নিয়োগ বুয়েটের মাধ্যমে সম্পন্ন করার উদ্যোগ নিয়েছেন। ওনারা তদবির এবং লবিংয়ের কারণে নিজেরা সম্পন্ন করতে পারেননি। এই যে সরকারি কর্মচারী নিয়োগের ক্ষেত্রে একজন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব হচ্ছেন প্রজাতন্ত্রের সর্বোচ্চ কর্মচারী, অর্থাৎ সরকারি কর্মচারীদের ভিতরে যারা নিয়োগ পান তার মধ্যে 1 নম্বর কর্মকর্তা। উনি একটি নিয়োগের ক্ষেত্রে যদি এই ধরনের চাপের সম্মুখীন হন, তাহলে অন্যান্য দপ্তর সংস্থা এবং সচিবদের কী ধরনের চাপের সম্মুখীন হতে হয় সেটা সহজেই অনুমেয়। তো এই কারণে এই সরকারি কর্মচারীদের নিয়োগের বিষয়টি আবারও পিএসসির মাধ্যমে সম্পাদন করা যায় কিনা, গত 3 বছর আগে এই বিষয়ে একটি সুপারিশ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পিএসসিতে গিয়েছিল। পিএসসির থেকে এই বিষয়ে মতামত দিয়ে জানানো হয়েছে যে তারা সব ধরনের কর্মচারী নিয়োগে সক্ষম, তবে তাদের বর্তমান যে জনবল আছে সেই জনবলকে আরও বাড়াতে হবে। গত 1.5 বছর আগে পিএসসি থেকে এই বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ে এলেও সেটি আর গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে না, আর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এর কারণ হচ্ছে মন্ত্রণালয় এবং বিভাগগুলোতে যারা সচিব হিসেবে থাকেন, যারা দপ্তর প্রধান হিসেবে থাকেন, তারা কর্মচারী নিয়োগের যে ক্ষমতা সেটা ছাড়তে চান না। এখন এই কর্মচারী নিয়োগের যে বাধাটা, 2 ধরনের প্রশ্ন এখানে আসে। এক হচ্ছে কর্মচারী নিয়োগের ক্ষমতা কেউ ছাড়তে চান না, আবার কিছু ভালো কর্মকর্তা আছেন তারা দপ্তর সংস্থার দায়িত্বে গিয়ে কর্মচারী নিয়োগের কাজে হাত দিতে চান না। কারা হাত দিতে চান না? যারা কর্মচারী নিয়োগ করতে গেলে লবিং তদবিরের সম্মুখীন হবেন এবং মন্ত্রী এমপিদের এবং প্রভাবশালীদের তদবির রাখতে পারবেন না, তাদের জন্য ভবিষ্যতে বড় পদে অধিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে বাধা হতে পারে। এই কারণে তারা কর্মচারী নিয়োগে হাত দিতে চান না। আর যারা দুর্নীতি করতে চান তারা নিজেদের মতো করে কর্মচারী নিয়োগ দেওয়ার জন্য এই ক্ষমতাটাকে রাখতে চান। এই ধরনের দুর্দুল্যমনতা সরকারি কর্মচারী নিয়োগের ক্ষেত্রে আছে, যে কারণে আমরা বর্তমানে সরকারি কর্মচারীদের পদসংখ্যা সরকারি চাকরিতে প্রায় 20 লাখ, বর্তমানে কর্মরত আছে 14 লাখের কিছু বেশি। প্রায় 6 লাখ কর্মচারী যে এখন পদ খালি আছে, এর অন্যতম কারণ হচ্ছে ঠিকভাবে উদ্যোগ নেওয়া হয় না, আর না হয় উদ্যোগ নেওয়া হয়েছে নিয়োগের জন্য দুর্নীতির কারণে বা তাদের সুবিধাজনক সময়ে নিয়োগ দেওয়ার জন্য সময় ক্ষেপণ করা হয়। এই বিষয়ের কারণেই 3 থেকে 6 লাখ কর্মচারী সবসময় কর্মচারীর পদ খালি থাকে। তাই জনপ্রশাসনের সংস্কার আনার যে প্রসঙ্গ, এই প্রসঙ্গের অন্যতম মূল জায়গা হচ্ছে সরকারি চাকরিতে নিয়োগে স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা তৈরি করা। মানুষ যেন বিশ্বাস করে সে চাকরির আবেদন করলে সে তার যোগ্যতা অনুযায়ী সর্বোচ্চটুকু দিয়ে সবার সাথে কম্পিট করে যে যোগ্যতম সেই চাকরি পাবে, সেটা নিশ্চিত করা। এটা নিশ্চিত করা গেলে সরকারি কর্মচারীদের মধ্যে যে কর্মে অবহেলা, দুর্নীতির চেষ্টা, এটা কমে যাবে। উদাহরণস্বরূপ বলি, একজন
সরকারি কর্মচারী যখন নিয়োগ পান, তিনি যদি অর্থের বিনিময়ে নিয়োগ পেয়ে থাকেন, তিনি সরকারি চাকরিতে যোগ দেওয়ার পরেই সেই অর্থ কিভাবে নিজে ইনকাম করে নেবেন সেই চিন্তায় বিভোর থাকেন। আর এই চিন্তা যখন একবার এই প্রক্রিয়ায় তিনি যখন ঢুকে যান, তখন তার চাকরির সারা জীবনে সেই প্রক্রিয়া থেকে আর বের হতে পারেন না। এটা সরকারি তাই জনপ্রশাসনের সংস্কার আনার জন্য এই বিষয়টাতে সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত বলে আমরা মনে করি। প্রতি 5 বছর পর পর সরকারি কর্মচারীদের তাদের সম্পদের হিসাব জমা দিতে হয়, এমন বিধান সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979-তে আছে। সরকারি কর্মচারী আচরণ বিধিমালায় এ ধরনের অন্তত 32টি আচরণবিধি উল্লেখ করা আছে। এই আচরণবিধি অনুযায়ী যদি একজন সরকারি কর্মচারী পরিচালিত হন, তার কোনো অনিয়ম দুর্নীতিতে জড়ানোর কোনো সুযোগ নেই, কিন্তু এই আচরণ বিধিমালাটি প্রতিপালিত হচ্ছে না। তো এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি যে 1979 সালে প্রণীত এই আচরণ বিধিমালার প্রথমে ছিল প্রতি 1 বছর পর পর সরকারি কর্মচারীরা তাদের সম্পদের হিসাব দিবেন, কিন্তু 2002 সাল পর্যন্ত পর্যালোচনায় দেখা গেছে অন্তত বেশিরভাগ প্রায় কোনো কর্মচারী তাদের সম্পদের হিসাব দিতেন না। তো এই বিষয়টাকে কিভাবে আরও কার্যকরী করা যায়, তখন জনপ্রশাসন মন্ত্রণালয় চিন্তা করে সরকারি কর্মচারীদের হিসাবের দেওয়ার বছরটি 1 বছরের পরিবর্তে 5 বছর পর পর করে। 2002 সালে এটি সংশোধন করার পরেও এই গত 22 বছরে সেটি কার্যকর হয়নি। এরই মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই 5 বছর পর পরের জন্য সম্পদের হিসাব দিতে না হয়, গত আওয়ামী লীগ আমলে সেই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি কর্মচারীদের মধ্যে যারা ট্যাক্স রিটার্ন দাখিল করেন, তাদের ট্যাক্স রিটার্ন দাখিল করাকে তারা যথেষ্ট মনে করছেন। তাই 1979 সালের সরকারি কর্মচারী আচরণ বিধিমালা থেকে এই 5 বছর পর পর যে সম্পদের হিসাব দিতে হবে সেটি তুলে দেওয়ার একটি পরিকল্পনা করা হয়। অর্থাৎ বিভিন্ন বৈঠকে আলোচনার মাধ্যমে তারা একটি খসড়া দাঁড় করায়। এই বিষয়ে আমরা ডেইলি স্টারেও প্রতিবেদন করেছি। তার পরিপ্রেক্ষিতে সরকারের উচ্চ পর্যায়ে যখন বিষয়টি নজরে আসে, তখন এই বিষয়টি থেমে যায়। জনপ্রশাসনে সংস্কার আনার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে নজর দেওয়া যায়, সেটি হচ্ছে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018-কে কেন্দ্র করে। এই বিধিমালাটি প্রথম প্রণয়ন করা হয়েছিল 1985 সালে, যখন এরশাদ সরকার ক্ষমতায় ছিল। 2018 সালে সরকারি কর্মচারী আইন প্রণয়নের পর সকল বিধিমালা যেহেতু ওই আইনের অধীনে চলে যায়, তখন সেটি আপডেট করে সরকারি কর্মচারী আপিল বিধিমালা 2018 করা হয়। দুঃখের বিষয় হচ্ছে যে সরকারি কর্মচারীদের এই অনিয়ম দুর্নীতির এই বাজারে যখন বিধিমালা কঠোর করার কথা, 2018 সালে সেই বিধিমালাটি আরও দুর্বল করে ফেলা হয়েছে। একটি উদাহরণ দেওয়া যায় এই ক্ষেত্রে। 1985 সালের সরকারি কর্মচারী ও শৃঙ্খলা আপিল বিধিমালা অনুযায়ী একজন সরকারি কর্মচারী যদি কোনো ফৌজদারি অপরাধে দণ্ডিত হতেন, অর্থাৎ 1 ঘন্টার জন্য দণ্ডিত হলে, 1 দিনের জন্য দণ্ডিত হলে, সেই সরকারি কর্মচারীকে তার চাকরিতে বহাল থাকার সুযোগ ছিল না। কিন্তু বর্তমান যে বিধিমালা প্রণয়ন করা হয়েছে 2018 সালে, যেটার অধীনে বর্তমানে চলছে, সেইখানে 1 বছর পর্যন্ত কোনো কর্মচারী যদি দণ্ডিত হয়, সে আবার তার চাকরিতে ফেরত আসতে পারবে। অর্থাৎ একজন সরকারি কর্মচারী তার দণ্ড পাওয়ার পর, সেই দণ্ড ভোগ করার পর আবার তার অফিসে ব্যাক করতে পারবে। তো এই বিষয়টা সরকারি কর্মচারীদের ভিতরে নেতিবাচক প্রভাব ফেলবে বলে বিশেষজ্ঞরা মনে করেন। শুধু তাই নয়, শৃঙ্খলা আপিল বিধিমালায় সর্বোচ্চ পর্যায়ের অপরাধের ক্ষেত্রেও তিরস্কারের মতো শাস্তি, অর্থাৎ লঘুদণ্ড যোগ করা হয়েছে, যেটা 1985 সালের সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালায় ছিল না। এই যে সরকারি কর্মচারীদের নিয়ন্ত্রণের ক্ষেত্রে যত দিন যাবে তত উন্নত এবং আপডেটেড আইন বিধি প্রণয়ন করা প্রয়োজন, সেইখানে নতুন করে যেসব আইন বিধি প্রণয়ন করা হচ্ছে সেগুলোকে দুর্বল করে ফেলা হচ্ছে, যে কারণে সরকারি কর্মচারীদের মধ্যে এক ধরনের গা ছাড়া ভাব এসেছে। তারা সরকারি সেবাদানের ক্ষেত্রে বা যে কোনো অপরাধ করার ক্ষেত্রে কোনো ধরনের ডর ভয় তাদের ভিতরে রাখছে না। এই বিধিগুলো যদি এই সংস্কারের মধ্যে না আনা হয়, তাহলে যে প্রত্যাশা মানুষের ভিতরে তৈরি হয়েছে সেটা পূরণ করা কঠিন হবে। তুলনামূলক আশার খবর হচ্ছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দীর্ঘ সময় ধরে সরকারি কর্মচারীদের জন্য পৃথক কোনো আইন প্রণয়ন করা না হলেও 2018 সালে একটি আইন পাওয়া গেছে। কিন্তু এই আইনের যে ধরনের প্রত্যাশা ছিল এই সময়কে ধারণ করে সরকারি কর্মচারীদের পরিচালিত করার জন্য, সেই প্রত্যাশায় ছেদ পড়েছে। কারণ সরকারি কর্মচারীদের পরিচালনার জন্য যে ধরনের স্ট্যান্ডার্ড মেনটেন করা উচিত ছিল, বিশেষজ্ঞরা মনে করেন সেই ধরনের স্ট্যান্ডার্ড এই আইনটিতে নেই। তবে এই আইনটি যখন ড্রাফট হচ্ছিল,
প্রথম পর্যায়ে 2011-12 সালের দিকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে সরকারি কর্মচারীদের বিশেষ করে উচ্চ পর্যায়ের উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব পদে কারা কীভাবে পদোন্নতি পাবেন, কি ক্রাইটেরিয়া থাকবে সেই বিষয়গুলো। কিন্তু দীর্ঘ সময় ধরে এটি ড্রাফট যখন যাচাই বাছাই হয়, তুলনামূলকভাবে এটিকে দুর্বল করে ফেলা হয়। এই দুর্বল করার ফলে নতুন আমরা একটি আইন পেয়েছি ঠিকই, কিন্তু সেই আইনের যে কার্যকারিতা তা কোনো মৌলিক পরিবর্তন সরকারি কর্মচারীদের নিয়ন্ত্রণের ক্ষেত্রে আনতে পারেনি। তাই জনপ্রশাসনে যদি সংস্কার আনতে হয় তাহলে সরকারি চাকরি আইনের ক্ষেত্রে গুরুত্ব দিয়ে ভাবতে হবে। যেমন উপসচিব, যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব পদোন্নতির ক্ষেত্রে কিভাবে হবে, পরীক্ষার মাধ্যমে হবে কিনা, পদ শূন্য হওয়ার পরিপ্রেক্ষিতে হবে কিনা, যেটা অন্যান্য ক্যাডারের ক্ষেত্রে হয়, কিন্তু প্রশাসন ক্যাডার, পুলিশ ক্যাডার, পররাষ্ট্র ক্যাডার সহ কয়েকটি ক্যাডারের ক্ষেত্রে এই নিয়ম মানা হয় না। এই আইনটি সংস্কারের মাধ্যমে পুরো সরকারি কর্মচারীদের ভিতরে যদি এই আস্থাটুকু স্থাপন করা যায় যে সবার প্রতি সমান দৃষ্টিতে, যোগ্যতার দৃষ্টিতে, দক্ষতার দৃষ্টিতে তাদের অধিকার রক্ষণ করা হয়েছে বা রক্ষণ করা হবে, তাহলে সেই সংস্কার অর্থবহ হবে। বর্তমান বাস্তবতায় যে শব্দটি সবচেয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হচ্ছে এবং গত ছাত্র আন্দোলনের যে শব্দটি লিড করেছে, যে বৈষম্য, প্রশাসনের বিশেষ করে সচিবালয়ের এই মুহূর্তের কর্মকর্তা কর্মচারীদের মুখে মুখে যে বিষয়টি আছে যে উপসচিব পর্যায়ে যারা পদোন্নতি পান তারা পদোন্নতি পাওয়ার 3 বছর পর সরকারি খরচে একটি গাড়ি পান। সেই গাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে 50,000 টাকা করে তারা সরকারিভাবে ভাতা পান। সচিবালয়ে যারা কাজ করেন তাদের অভিযোগ, মুষ্টিমেয় কিছু কর্মকর্তা যদি একটি গাড়ির জন্য অর্থাৎ তাদের যাতায়াত সুবিধার জন্য মাসে 50,000 টাকা ভাতা পান, তাহলে একজন নিম্ন পর্যায়ের কর্মচারী যিনি 8 থেকে 10,000 টাকা বেসিক বেতন, তার 6 সদস্যের বা 4 সদস্যের একটি পরিবার কিভাবে চলে যার বেতন 30 থেকে 32,000 টাকার বেশি নয়। আমরা জানি সরকার ইতিমধ্যে সংস্কার আনার জন্য 6টি কমিশন গঠন করেছে, তার মধ্যে জনপ্রশাসন সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে। আমরা আশা করছি জনপ্রশাসন সংস্কার কমিশন সরকারি কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি, পদায়ন এসব বিষয়কে গুরুত্ব দিয়ে বিবেচনার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার জন্য, কর্মচারীদের জন্য নতুন পরিবেশ তৈরি করবে।